জনাব আবু তোহা আদনান তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরো 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। তো এটা তো একটা আলেমের চরিত্র হতে পারে না। পরিষ্কার এক্ষেত্রে একটা কথা বলবো, জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তির কোনো কর্মকাণ্ডের কারণে পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না। ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনে অনেক কিছু হয়তো আপনাদের চোখের সামনে চলে আসবে যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই জানেন আবু তোহা আদনান ভাইয়ের এই বিষয়টি কিন্তু অনেকটা স্বাভাবিক হয়ে যাচ্ছিল, কিন্তু সাদিকুর রহমান এই বক্তব্যটি দেওয়ার পরে ইউটিউব, ফেসবুক এবং লক্ষ লক্ষ জনগণের ভিতরে নতুন করে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আপনারা সকলেই জানেন আজকের মারাত্মক দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ। ইতিপূর্বে গতকাল দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম, ফেসবুকে অলরেডি 20 লক্ষ মানুষ দেখেছে আলহামদুলিল্লাহ। আজকেরও মারাত্মক দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে আবু তোহা আদনান ভাইয়ের স্ত্রীর এই ভিডিও ক্লিপটি ছোট করে আমরা আগে দেখে নেব। দেখার পরে একটা নারী সাদাকে কিভাবে কালো করতে পারে, কালোকে কিভাবে সাদা করতে পারে, একটা উদাহরণ আপনাদেরকে ছোট্ট করে কয়েক সেকেন্ড দেব, আপনাদের পুরো চোখ খুলে যাবে ইনশাল্লাহ। আসেন আমরা সাবিকুন নাহার সারার ছোট্ট একটি ভিডিও ক্লিপ আগে আমরা দেখে নেব। পুরো কোমর থেকে নিচ অব্দি এভাবে দুই পায়ের মধ্যে সেভাবে এভাবে এভাবে জখম করে ফেলছে। সেই জখম আমি জানি না নাহিদ উপদেশটাকে কি দিয়ে মারছে, সে আমাকে এই জখম করছে এই লেভেলে, লাথি দিয়ে দিয়ে পা দিয়ে লাথি দিয়ে দিয়ে সে আমাকে ফুটবলের মতো লাথি দিতে দিতে বেড়ে উঠাইছে, নামাইছে, মারতেই আছে। আমি আমি নিতে পারি না। দেন সে আমাকে এমন ভাবে মারধর করে, তার হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে আমাকে, মানে আমি যেন একটা বল, আমাকে তুলে তুলে আছাড় দিয়ে বেডের উপরে ফেলে, বেড থেকে নিচে ফেলে, হাতে ফোন ছিল সেটা ছুঁড়ে মারে, আমার চোখটা ফুলে যায়, এভাবে কালো হয়ে যায়, একদম ফুলে এভাবে কালো হয়ে যায়। তো আমি তার মধ্যে কোনো অনুশোচনা আজ অব্দি দেখি নাই। সে যে এত আঘাত করছে আমি বলতেছি, আজ অব্দি আমি কোনোদিন তার মধ্যে অনুশোচনা দেখিনি। তো আমি চোখ দিয়ে তাকাতে পারছিলাম না। তারপর সে নিজেই শিডিউল করলো রাতের বেলা সে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। ডক্টরের কাছে গেল, ডক্টরের কাছে না সে হ্যাঁ ডক্টরটা তার পরিচিত, আমি বুঝতে পারলাম, আমি তো জানি না। ডক্টরকে সে পরিচয় দিচ্ছে আমি নাকি তার কাজিন। আমার তো খারাপ লাগলো যে আশ্চর্য, মানে তুমি গোপন করছো, মানে আমি তার কাজিন। এসে আমাকে একদম থাবা দিয়ে বাঘের মতো ধরলো, আমাকে বোরখা ধরে উপর থেকে হেঁচড়ে বাসা পর্যন্ত নিল। তখন একটা 3 তলা বিল্ডিং এ উঠাইছিল আমাকে, যেখানে সে থাকতো। এই 3 তলা বিল্ডিং এ সে আমাকে হেঁচড়ে উপরে উঠাচ্ছে। আমি বোরকা পরা, ভিতরে আমার ড্রেস আছে, তার মধ্যে আমার গায়ের জায়গায় জায়গায় জখম হয়ে গেছে, জায়গায় জায়গায় আমার ছিলে গেছে। আমি কি সেদিন তার পোশাক ছিল না? আমি সেদিন তার পোশাক ছিলাম না? হুন্না লিবাসুল্লাহুম আনতুম লিবাসুল্লাহুন্না, এটা সেদিন মনে ছিল না? পোশাকের সাথেই আচরণ করে, এটার নাম পোশাক। সে আমাকে এভাবে আমি বলছি যে আমাকে ছাড়ো, হাঁটতেছে, আমাকে ছাড়ো, আমি আস্তে আস্তে উঠবো, আমাকে ছাড়ো। ও আমাকে হেঁচড়ে 3 তলা উঠায়, চিন্তা করতে পারেন। তারপর আমি তখন তার পায়ে পড়ে যাই, সরি ওকে ওকে, আমি শুধু আমি হাসতেই থাকবো, আমার কোনো খারাপ লাগা নাই, ওকে সরি। তারপরেও সে আমার সাথে যাচ্ছে তাই মারে, যেভাবে ইচ্ছা মারে, ফেলে রাখে, আরেক রুমে গিয়ে বসে থাকে। আমি তো ভয়ে কাঁপতেছি, মানে আমার রাতটা কোনো রকম পার হইলেই সারে, এভাবে আমার রাত পার হয়। তো প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন আবু তোহা আদনান ভাইয়ের স্ত্রীর একটি ভিডিও ক্লিপ। আরো অনেক কিছুই বলেছে, আমি পুরো ভিডিওটি দেখাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। তো এখান থেকে আপনাদেরকে প্রথম নম্বর পয়েন্ট নিয়ে আমি আগে আলোচনা করতে চাই। দ্বিতীয় নম্বর পয়েন্টটা কিন্তু সব থেকে মেন পয়েন্ট। আগে প্রথম নম্বর পয়েন্টটা আমি ছোট করে বলতে চাই যে এই বক্তব্যগুলি উনি দিয়েছে, এই অভিযোগগুলি তুলেছে, এই অভিযোগগুলি কিন্তু 100-র ভিতরে মাত্র 10% অভিযোগ উনি দিয়েছে। তাই আপনারা একটু চিন্তা করেন, আমাদের চোখ দিয়ে পানি বার হবার মতো লাইন এসে গিয়েছে, এমনই একটি বক্তব্য উনি দিচ্ছে। এখানে একটা কিন্তু প্রশ্ন আছে, বড় প্রশ্ন। যদি উনি 100% বলে, তাহলে সাধারণ জনগণ তো কেঁদে ভাসিয়ে দেবে। প্রিয় বন্ধুরা, প্রথম নম্বর পয়েন্ট আমি আলোচনা করতে চাই।
আপনাদেরকে একটা উদাহরণ দেব, আপনাদের পুরো চোখ খুলে যাবে ইনশাল্লাহ, যে একটা নারী মুহূর্তের ভিতরে কিভাবে সাদাকে কালো করতে পারে আর কালোকে সাদা করতে পারে। আপনারা পুরো প্রমাণ হয়ে যাবেন। একটা উদাহরণ আপনাকে দেব। তারপরে 2 নম্বরটি যে মেইন পয়েন্ট আছে ওটা আমি এখনই আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রথম নম্বর পয়েন্টের উদাহরণটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা খুব মনোযোগ আকর্ষণ করবেন এই কথাগুলি। একটা নারী হঠাৎ একটা কুয়ার পাশে দাঁড়িয়ে আছে, আর তার পাড়া প্রতিবেশী একটা ভাই এসে তাকে জিজ্ঞাসা করলো যে তোমরা মেয়েরা নাকি মুহূর্তের ভিতরে সাদাকে কালো করতে পারো আর কালোকে সাদা করতে পারো, একটা উদাহরণ কি আমাকে দিতে পারবে, তোমরা এটা কিভাবে করো? সেই নারীটা তখন বলল, ঠিক আছে আমি তোমাকে এখনই উদাহরণ দিচ্ছি যে আমরা নারী মুহূর্তের ভিতরে কি করতে পারি। মেয়েটা তখন কি করলো, কুয়া থেকে 1 বালতি পানি নিয়ে নিজের মাথায় ঢেললো, আর 1 বালতি পানি তুলে ওই ছেলেটার মাথায় ঢেলে দিয়ে নিজের জামাটা একটু ছিঁড়ে ফেললো, ইচ্ছা করে ছিঁড়ে ফেললো। ছিঁড়ে ফেলি চিৎকার করতে আরম্ভ করলো, আমাকে বাঁচাও, আমি শেষ হয়ে যাচ্ছে, কে আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি শেষ হয়ে গেলাম, এইভাবে চিৎকার করতে আরম্ভ করলো। তখন এবারে এলাকার মানুষ ওই কুয়ার পাশে জমা হয়ে গেছে, অনেক মানুষ জমা হয়ে গেছে। জমা হওয়াটাই এটাই স্বাভাবিক। ওই ছেলেটা তখন ভয়ে থরথর করে কাঁপছে। কেন বলেন তো কাঁপছে? যে উনি দেখছে যে এখনই যদি ওই মেয়েটা আমাকে বলে যে ইনি আমার সাথে বেয়াদবি করছিল, আমাকে এই জনগণ আমাকে পিটিয়েই এখানে মেরে দেবে। ছেলেটা ওই ভয়ে থরথর করে কাঁপছে। এখন জনগণ এসে যেই মেয়েটাকে জিজ্ঞাসা করলো যে বোন তোমার কি হয়েছে, তুমি এইভাবে চিৎকার করছো কেন? মেয়েটা তখন বলছে যে আমি এই কুয়ার ভেতরে পড়ে গিয়েছিলাম, এই ভাইটা আমাকে বাঁচালো। তখন এবারে এলাকার মানুষ ওই ছেলেটাকে মাথায় হাত বোলাচ্ছে আর পিটি বাহবা দিচ্ছে। ওই ছেলেটা তখন তাজ্জব হয়ে গিয়েছে যে মানুষগুলি জমা হয়েছে তাকে পিটিয়ে মেরে ফেলার কথা, কিন্তু ওই মেয়েটার একটা কথার জন্য জনগণ কিন্তু তার মাথায় হাত বলেছে এবং পিটি বাহবা দিচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই উদাহরণটা শুনে আপনারা কি বুঝতে পারেন? 2 নম্বর পয়েন্টে আমি এক্ষুনি আসবো ইনশাল্লাহ। এই উদাহরণটা শুনে আপনারা কি বুঝলেন? যে একটা মেয়ের শুধু চোখের পানিতেই কিন্তু আমাদের ভুলে গেলে হবে না, আমাদের কিন্তু দিল গলে গেলে হবে না। একটা মেয়ে কিন্তু বহু কিছু পারে, মুহূর্তের ভিতরে কিন্তু সাদাকে কালো করতে পারে আর কালোকে সাদা করতে পারে। এখানে কিন্তু আমি বলবো না যে আবু তোহা আদনান ভাইয়ের স্ত্রী সব মিথ্যা কথা বলেছে, এটা কিন্তু আমরা বলবো না। যেটা ন্যায় সেটা ন্যায় বলবো, যেটা অন্যায় সেটা অন্যায় বলবো। সেটা আমরা কিন্তু আবু তোহা আদনান ভাইয়েরও পক্ষে নয়, আমরা কিন্তু সাবিকুন সারার ভাবিরও কিন্তু পক্ষে নয়, আমরা ন্যায়ের পক্ষে আছি। আমরা আরো ধৈর্য ধরবো, অপেক্ষা করব, সত্য খুব শীঘ্রই বার হবে ইনশাল্লাহ। তো আসেন আমরা 2 নম্বর পয়েন্টে ফিরে যাই। 2 নম্বর পয়েন্টটি বলার পরে শেষে কিন্তু একটা নতুন চমক দেখাবো আপনাদের। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে, একটা সংসার থাকা মানে সেখানে ছুটছাট ঝামেলা হবেই, সে যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন। হাঁড়ি থাকা মানে একটু ঠোকাঠুকি হবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু সেই ঝামেলাটা বাড়তে বাড়তে তালাক পর্যন্ত চলে যায় কখন জানেন? যখন তৃতীয় পক্ষ কেউ ওর ভিতরে জড়িয়ে যায়। আবু তোহা আদনান ভাইয়ের সংসারে তৃতীয় পক্ষ যিনি ঢুকেছে তিনি হচ্ছে আবু তোহা আদনান ভাইয়ের শাশুড়ি। আবু তোহা আদনান ভাইয়ের শাশুড়ির একটি কল রেকর্ড আপনাদেরকে শোনাবো এবং ওই কল রেকর্ডের কতটা তিনি ভুল তথ্য দিয়েছে আপনাদেরকে একটা একটা করে প্রমাণ করবে ইনশাল্লাহ যে উনি পুরো ডাহা মিথ্যা কথা বলেছে। তো আসেন ওনার কয়েক সেকেন্ড কল রেকর্ডটা আগে আমরা একটু শুনে নেই। আমি অবাক হই যে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিছে হুজুর। আমার মেয়ের অনেক মাথা ছিল, অনেক জ্ঞান ছিল, অনেক কিছু করতে পারতো। যেমন মাথায় আঘাত করছে, এমন অন্তরে আঘাত করছে, এমন বিয়ে বিয়ে বলে আঘাত করছে, ভালোবাসি বলে আঘাত করছে। চতুর্দিকের আঘাতে আঘাতে আমার মেয়ের অনেক মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সেদিন টান টান হয়ে ঘুমাইতেছে, কি ব্যাপার। তারপরে সেই এশা রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো, কোনদিন আবার ফজরের রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো। তো প্রিয় বন্ধুরা, এখানে দেখলেন কি বলল? এখানে বলেছে যে আবু তোহা আদনান ভাই নামাজে অনেক গাফেল, নামাজে তিনি নামাজই পড়তে চান না। মাগরিবের নামাজ হয়, তিনি ঘরের ভিতরে ইচ্ছা করে শুয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, এই যে কথাটা আমি কিন্তু হাও বলবো না, নাও বলবো না, কারণ এটা সম্পূর্ণ আল্লাহ জানে। তো পরের বিষয়টা দেখি তিনি কি বলতে চাই। সে অনেক অনেক নারী লিপ্স, তার চোখের হেফাজত নাই, সে অনেক, আমি বইলা শেষ করতে পারবো না। কিন্তু সে অহংকারী, যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি, এটা আমি অন্যায় করছি, কিংবা এটা আমার গুনাহ হয়েছে, সে তওবা করে ফিরে আসে। কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক। সারা দিন কুমিরের মতো ঘুমাইবো,
সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো আর আমার মেয়ের সাথে খেউ খেউ ঘেউ ঘেউ করবো। তো প্রিয় বন্ধুরা, আবু তোহা আদনান ভাইয়ের শাশুড়ি এই যে অভিযোগটা তুললো যে আবু তোহা আদনান ভাই সারাদিন কুমিরের মতন ঘুমায় আর সারা রাত মোবাইল নিয়ে পড়ে থাকে, মোবাইল ঘাঁটে, আর আমার মেয়ের উপরে কেউ কেউ ঘেউ ঘেউ করে। তো এই যে অভিযোগটা উনি তুললো, আপনাদেরকে আমি এইটা পুরো চোখ খুলে দিতে চাই যে এই কথাটা আবু তোহা আদনান ভাইয়ের শাশুড়ি পুরো ডাহা মিথ্যা কথা বলেছে। আপনাদেরকে এখনই প্রমাণ করছি। একটা মাদ্রাসায় যখন টাইটেল পাস করতে হয়, আপনারা নিশ্চয়ই জানেন 12 বছর সময় লাগে একটা মাওলানা হতে। শুদ্ধভাবে হতে গেলে 13 বছর হলে ভালো হয়। তো আপনারা সকলেই জানেন আবু তোহা আদনান ভাই কিন্তু কোনো মাদ্রাসায় পড়ে তিনি আলেম হননি। তিনি জেনারেল লাইনের একটা ছেলে, তবুও হাদিসের ব্যাখ্যা এবং কোরআনের তাফসির তার ঠোঁটের আগায়। তাহলে কতটা পরিমাণ তার কেতাব পড়তে হয়েছে এবং তার পিছনে শ্রম ব্যয় করতে হয়েছে, একটুখানি চিন্তা করেছেন? ইসলামের যে জ্ঞান তিনি অর্জন করেছে আপনারা সকলেই জানেন, সেই জ্ঞানগুলি উনি প্রতিটা দিন কিন্তু জলসার মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। তাহলে কতটা তার কেতাব পড়তে হচ্ছে। কিন্তু তার শাশুড়ি অভিযোগ তুলছে কি, যে উনি সারাদিন কুমিরের মতন ঘুমায়, রাতে মোবাইল ঘাঁটে, আর আমার মেয়ের ওপরে কেউ কেউ ঘেউ ঘেউ করে। তাহলে কেতাবটা পড়ে কখন? আমি আবু তোহা আদনান ভাইয়ের শাশুড়িকে বলতে চাই, তাহলে সে কেতাবটা পড়ে কখন? আল্লাহ কি জিব্রাইল ফারিস্তাকে পাঠিয়ে দিয়ে বলে যে যা এই সমস্ত এলেমগুলি আবু তোহা আদনানের বুকের ভিতরে ঢুকিয়ে দে? এইভাবে কি আল্লাহ জিব্রাইল ফারিস্তাকে পাঠায়? না, তানার সেই কেতাবগুলি পড়ে সেই কন্টিনিউ চর্চা করে সেই জ্ঞানগুলি অর্জন করতে হয়েছে। যিনি কোনো মাদ্রাসায় পড়েননি, তিনি কিভাবে এই এতটা এলেম অর্জন করেছে? কতটা তার কেতাব পড়তে হয়েছে, কতটা সময় ব্যয় করতে হয়েছে? আর তাকে আপনি বলছেন যে কুমিরের মতন সারাদিন ঘুমায় আর রাতে মোবাইল ঘাটে আর আমার মেয়েকে কেউ কেউ ঘেউ ঘেউ করে। এটা কিন্তু বাংলার কোনো মানুষই কিন্তু আপনার এই কথাটা মেনে নেবে না। আপনি এটা ডাহা মিথ্যা কথা বলেছেন, এই কথাটা কিন্তু কেউই মানবে না। তো প্রিয় বন্ধুরা, এইভাবে একের পর এক কিন্তু আবু তোহা আদনান ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। পুরো কল রেকর্ডটা আপনাদেরকে শোনাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হবে। তো এই যে ভিডিওটি আপনারা স্ক্রিনে এবার দেখতে পাচ্ছেন, এই ভিডিওটির বিরুদ্ধে আবু তোহা আদনান ভাইয়ের স্ত্রী এবং তার শাশুড়ি কতটা স্টেপ নিচ্ছে এই ভিডিওটির বিরুদ্ধে। এই ভাইটি তো বড় বড় কথা বলেছে। আপনারা ইতিপূর্বে অনেকেই এই ভিডিওটি দেখেছেন বা শুনেছেন যে এই ভিডিওটি এই ভাইটি এবং এই ভাইটির যে মেয়েটি কি বলতে চাইছে, এর বিরুদ্ধে কতটা স্টেপ নিয়েছে। আবু তোহা আদনান ভাইয়ের স্ত্রী বা তার শাশুড়ি কেন ভয় পাচ্ছে এই সমস্ত এই ভাইদের বিরুদ্ধে প্রতিবাদ করতে? কেন ভয় পাচ্ছে? নিশ্চয়ই এর ভিতরে গোপন কোনো তথ্য লুকিয়ে আছে। আসেন ভিডিওটি ছোট্ট করে আপনাদেরকে দেখাই কি বলতে চাইছে। আগে আমরা শুনে নেই, তারপরে বিষয়টি পুরো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আসেন আগে শুনে নেই। না বললে হয় না, আমি অসম্বন্ধে কিছু বলতে চাই, সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন, সবাই শুনেন। এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল, তার নাম ছিল তুষার। আমি তো জানতাম না, আমি সিঙ্গাপুর থেকে আসছি, আসার পরে সাবিকুন নাহারকে বিয়ে করি এবং 7টা বছর সে আমার সাথে কাটায়, প্রায় 7 থেকে 7 বছর। এর ভিতরে তার চালচলন কিছুটা আমি ভালো দেখি না বিধায় কথা কাটাকাটি হয়, অনেক সময় ঝগড়া কীর্তন হয়। এক সময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম, কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটাগাংয়ের একটি ছেলেকে বিয়ে করে। তার বয়স 40-45-এর উপরে হবে, প্রায় 45-46-এর উপরে হবে। ওই ছেলেকে বিয়ে করে এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমোহর সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয়, দেনমোহরগুলো নিয়ে যায়। আমার 3টা সন্তান ছিল, একটি ওর গর্ভেরই, যেদিন হয় সেদিন মারা যায়। তারপর আরেকটি ছেলে হয়, তার নাম ওয়াসিফ। তারপর আরেকটি মেয়ে হয়, তার নাম ওয়ারিশা। 7 বছরে এই মেয়েটি আমার এই ছেলে মেয়েদেরকে রেখে ওই সিরাজের হাত ধরে চলে যায় আমার ডিভোর্স দিয়ে এবং দেনমোহরের টাকা নিয়ে যায়। কিছুদিন পরে 1-1.5 বছর পরে সেই সিরাজের সাথে ওর বনিবনা হয় না বিধায় সে সিরাজকেও ছেড়ে যায়। সিরাজের থেকেও সে দেনমোহরের সম্পূর্ণ টাকা আদায় করে নেয়। কথা যে এই নারীকে এই সমাজে বিচার হয় না, যে এতগুলো স্বামী পাল্টায়, নিজের সন্তানগুলোর ছেড়ে চলে গেল। এই নারীর বিচার কি করবেন? প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে, এর নাম ওয়াসিফ। তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাবিকুন। ওর মতন শয়তান আমার মা না। থাক, পরে আপনারা বলেন আমি মিথ্যে বলি। আরো প্রুফ দিতেছি, এখন প্রুফ নেন। আমার বিয়ের ছবি, আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি। দেখেন, এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি, যেদিন কাবিন হয়। আর আমি দেখেন, এই হলো ও সই করতেছে কাবিন নামায়
এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলাভাই শাহাবুদ্দিন। এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নির সাথে, আমার ভাগ্নির নাম অনু, এই উপর আমার বাবার ছবি। এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন, এই যে আমি আর সাবিকুন, যে এখন আদনান তাহার স্ত্রী, যে আদনান তাহার স্ত্রী এখন, কিন্তু সে আদনান তার হইল তৃতীয় স্বামী। তো প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন তিনি কি বলতে চাইছে। তো আপনাদেরকে শেষ চমকটা দেওয়ার আগে একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, যে আবু তোহা আদনান ভাইয়ের স্ত্রী যখন বলছিল তখন কিন্তু আপনাদের অন্তরটা অনেকটাই নরম হয়ে যাচ্ছিল যে ইনিই সত্য কথা বলছে, এবং তার শাশুড়ি যখন অভিযোগগুলো তুলছিল আপনাদের কিন্তু মনে হচ্ছিল যে ইনিই সত্য কথা বলছে। অথচ এই ভাইয়ের ভিডিওটি আপনাদের যখন শোনালাম, আপনাদের কিন্তু স্বীকার করতে হবে যে এই ভাইটি কি যেভাবে উপস্থাপন করছে একটার পর একটা, এই ভাইটি কিন্তু সত্য কথা বলছে। আসল সত্যটা কিন্তু এখনো বার হয়নি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এর ভিতরে কে মূল দোষী খুব তাড়াতাড়ি আল্লাহ এটার ফয়সালা করে দেবে ইনশাল্লাহ। তো শেষ যে কথাটা আমি বলছিলাম না আপনাদের, আপনারা এই কথাটা মিলিয়ে নেবেন। আমার মন বলছে আপনারা এই কথাটি মিলিয়ে নেবেন। আবু তোহা আদনান ভাইয়ের খুব তাড়াতাড়ি বড় ধরনের একটি মামলা দেওয়া হবে। আমার মন বলছে তাকে একটি মামলা দিয়ে বড় ধরনের ফাঁসিয়ে দেবার ষড়যন্ত্র চলছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনার বন্ধুদের নিকটে বেশি বেশি শেয়ার করে ইসলাম প্রচারে হাত বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।